বন্ধুরা, যখন একজন আইপিএস মহিলা অফিসার গোপন মিশনের জন্য বিধবা মহিলার ছদ্মবেশে জেলের ভিতর প্রবেশ করেন, তখন তার সামনে জেলের এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়। তিনি জানতে পারেন জেল শুধু অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গা নয়, বরং এটি একটি অত্যাচারের কেন্দ্র হয়ে উঠেছে। সেখানে জেলের দারোগা রাতের অন্ধকারে মহিলা বন্দীদের নিজের রুমে নিয়ে যায় এবং তাদের ধর্ষণ করে। তার লালসা থেকে কোনো নারী বন্দী রক্ষা পায়নি। সকলকেই বাধ্য হয়ে নিজের সম্মান বিসর্জন দিতে হয়েছে। যখন আইপিএস ম্যাডামও বন্দী সেজে সেখানে পৌঁছালো, তখন তার সঙ্গেও ঠিক তাই ঘটে যেটা অন্যান্য বন্দীদের সঙ্গে ঘটেছিল। তাকেও ধর্ষণ করার জন্য জেলের দারোগা তার রুমে নিয়ে যায় এবং জেলের দারোগা ম্যাডামকে বলল, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তোমাকে লুটে পুটে খেয়ে আজ আমি আমার মনের তৃপ্তি মেটাবো। কিন্তু বন্ধুরা, এরপর যা ঘটে তা পুরো জেল ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়। অবশেষে আইপিএস ম্যাডাম এই জেলের দারোগার ধর্ষণের শিকার হলো। বন্ধুরা, এটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রাত প্রায় তখন 10টা। কোলাহল শহর তখন শান্ত হয়ে গিয়েছিল, আরো গভীর লাগছিল। কিন্তু তখনও আইপিএস ভাবনা রাঠোর নিজের টেবিলে বসে বসে নিজের কাজ করছিল। সামনে ছড়িয়ে থাকা ফাইল, কম্পিউটার স্ক্রিনের নীল আলো এবং ঘরে বইছে একরকম নিস্তব্ধতার হাওয়া। সবকিছু জানান দিচ্ছিল এটা কোনো সাধারণ রাত নয়। তার দৃষ্টি বারবার টেবিলের উপর রাখা এক গুরুত্বপূর্ণ ফাইলের দিকে যাচ্ছিল, যেন সেই ফাইল তাকে ডাকছিল। ফাইলে লেখা ছিল গোপনীয় মহিলা জেলের অনিয়মের রিপোর্ট। ভাবনা গভীর নিঃশ্বাস নিলেন এবং ফাইলটি খুললেন। প্রথম পাতায় তাকে রাগিয়ে তুলল। দারোগা রঞ্জিত রাঘবের বিরুদ্ধে নারীবন্দীদের সঙ্গে যৌন নিপীড়ন, নির্মম মারধর ও মানসিক অত্যাচারের অভিযোগ ছিল। ফাইলের নিচে অজানা উৎস থেকে পাঠানো দুটি ঝাপসা ছবি এবং একটি অডিও ক্লিপের কথাগুলো লেখা ছিল। ভাবনার হৃদয় কেঁপে উঠল। এটা শুধু একটা দায়িত্ব ছিল না, এটা ছিল একজন মানুষের আর্তনাদ। সেই সব নারীর আত্মচিৎকার যা বছরের পর বছর জেলের দেয়ালে চাপা পড়ে গেছে। সরকারি তদন্তে সময় লাগবে। সেই রাতে ভাবনা এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি নিজে জেলের ভিতর যাবেন, তবে নিজের আসল পরিচয়ে নয়। তিনি হবেন গৌরী, এক 35 বছর বয়সী বিধবা নারী, যার উপর মদ্যপ্য স্বামীর হত্যার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। নকল কেস, কোর্টের রিমান্ড, মেডিকেল রিপোর্ট সবকিছুই এমনভাবে তৈরি করা হয় যেন সবকিছু সত্যি মনে হয়। এই মিশনের তথ্য কেবল 4 জন অফিসারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। 3 দিন পরে একটি পুলিশ জিপ মহিলা জেলের বিশাল গেটের ভিতরে প্রবেশ করে। জিপ থেকে নামলা ক্লান্ত, বিধ্বস্ত, ভীত মহিলা। এলোমেলো চুল, চোখে অবসাদ আর হাতে ভাঙা চুরি। সে আর কেউ নয়, সে ছিল আইজিপি ভাবনা রাঠোর, যে এখন গৌরী নামে জেলের ভিতর পরিচিত। জেলের প্রথম রাতেই তার আত্মা কেঁপে ওঠে। জেলের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব ছিল। রাতের খাবার পচা ডাল, শুকনো রুটি আর ওপর থেকে মহিলা পুলিশদের গালের বৃষ্টি। চারিদিকে শুধু কান্নার আওয়াজ, যেন প্রতিটি জেলে নিজের মধ্যে এক একটি দুঃখের গল্প লুকিয়ে রয়েছে। কিন্তু ভাবনা প্রতিটি মুহূর্তে নিজেকে শক্তিশালীভাবে তৈরি করে নেন। এটা কোনো অভিনয় নয়, এটা ছিল এক যুদ্ধ। একজন নারী হয়ে অন্য নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠার যুদ্ধ। পরদিন এক মহিলা আস্তে আস্তে করে তার পাশে এসে বসে এবং বলল, বোন, এখনই এসেছো বুঝি? বেশি কথা বলো না, দারোগার চোখে পড়ে গেলে শেষ হয়ে যাবে। সে ছিল রুবিনা, যাকে কোনো শুনানি ছাড়াই 4 বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে। ভাবনা সরলভাবে জিজ্ঞাসা করলেন। রুবিনার চোখে পানি চলে এলো এবং বলল, রাতে ডাকে, যে যেতে চায় না তাকে মারে, খাবার বন্ধ করে দেয় অথবা খাবারে কিছু মিশিয়ে দেয়। ভাবনার বুক এই কথা শুনে কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু মুখে শান্তি বজায় রাখলেন। তিনি বুঝে গিয়েছিলেন এই লড়াই এতটা সহজ নয়, কিন্তু তিনি আর পিছনে ফিরবেন না। তিনি জেলের দেয়ালে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন, যা প্রতিটি ঘটনা রেকর্ড করছিল। তার আসল পোশাক আর মোবাইল ছিল বাহিরে থাকা ড্রাইভার সতীশের কাছে। তৃতীয় রাত, দারোগা রঞ্জিত হাজির হলো। লম্বা শক্তপোক্ত দেহ, চোখে ভয়ঙ্কর লালসা আর মুখে ক্ষমতার অশ্লীল অহংকার। সে জেলখানা এসেই ভাবনাকে জিজ্ঞাসা করলো, নতুন এসেছো? ভাবনা মাথা নিচু করে বললেন, জি। সে ভাবনার থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বলল, ভালোই, নতুন হাওয়া আসবে এবার জেলে। ভাবনার শরীর কেঁপে উঠল, কিন্তু মনের ভিতর এক ঠান্ডা আগুন জ্বলছিল। তিনি ক্যামেরার রেকর্ডিং চেক করলেন, সব ঠিকঠাক চলছে। কিন্তু সেই রাতে তার ঘুম এলো না। জেলের ভিতর কান্নার আওয়াজ তার আত্মাকে অস্থির করে দিল। তখন সে নিজের সঙ্গেই প্রতিজ্ঞা করলেন, আর কোনো কান্না চেপে থাকবে না। চতুর্থ রাত, রাতে 2 দারোয়ান এলো এবং বলল, 114 নাম্বার, বাইরে চলুন, সাহেব ডাকছে। 114 নাম্বার মানে গৌরী, অর্থাৎ আইপিএস অফিসার ভাবনা। তাকে জেলের সেই জায়গায় নিয়ে যাওয়া হলো যেটিকে সাদা ব্যারাক বলা হয়, যেখানে সাধারণত বন্দীদের যাওয়ার অনুমতি নেই। সেটা ছিল দারোগা রঞ্জিতের বিলাসবহুল অফিস। দেওয়ালে নানা ছবি, মদের বোতল এবং এক কোণায় দামি সোফা। ভাবনাকে দেখে দারোগা বলল, এসো নতুন রানী। রঞ্জিত চেয়ারে থেকেই বলল, এখন থেকে তোমার নাম হবে সেটাই, যেটা আমি চাইবো। ভাবনার মাথা নিচু ছিল, কিন্তু তার চুরির মধ্যে লুকানো ছিল ক্যামেরা, যেখানে সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছিল। যখন রঞ্জিত তার ওড়না টানতে চাইলো, ভাবনা ভয় পেয়ে নিজেকে পিছিয়ে নিল। ভয় পাও? হেসে জিজ্ঞাসা করলো দারোগা। জি। ভাবনা কাঁপা কাঁপা গলায় আরো বলল। রঞ্জিত বলল, এখানে ভয় পাওয়ার জায়গা
জায়গা নয়, এটা অভ্যাস গড়ার জায়গা। রঞ্জিত এটা বলে বেল চাপলো। একজন মহিলা প্রহরী এলো এবং রঞ্জিত বলল, ওকে ভিআইপি ব্যারাকে রাখো, আমার নজরের মধ্যে। নতুন রুমটা একটু পরিষ্কার ছিল, কিন্তু সেই দেয়ালগুলি ছিল নজরদারির মধ্যে। রাত 2টায় আবার দরজা খুললো। রুবিনা চুপচাপ ভেতরে ঢুকলো এবং বলল, গৌরী বোন আমার, এখানে সাবধানে থেকো, ও যখন তখন আসতে পারে। অনেক মেয়ে এখানেই শেষ হয়ে গেছে। এই কথা শুনে ভাবনার চোখে পানি চলে এলো, কিন্তু গলায় ছিল অন্যরকম জোর। ভাবনা রুবিনাকে বলল, চিন্তা করো না, এখন আর তোমার কথা শুধু দেয়ালে ধাক্কা খাবে না। এর পরের 2 রাত ছিল গা শিউরে ওঠার মতো। দারোগা রঞ্জিত মিষ্টি কথা থেকে শুরু করে হুমকি পর্যন্ত সব ব্যবহার করলো। কখনো তার পাশে বসে, কখনো হাত ধরার চেষ্টা করে, কখনো খাওয়ার অজুহাতে ডাকে। কিন্তু ভাবনা প্রতিবার ভয় পাওয়ার অভিনয় করে। প্রত্যেক কান্না, কাপা গলা সবই হয়ে উঠছিল তার মিশনের অংশ। জেলের বাইরে গত 4 দিন ধরে এক আইনজীবীর ছদ্মবেশে এক ব্যক্তি প্রতিদিন হাজির হচ্ছিল, ড্রাইভার সতীশ। তার চোখ বারবার জেলের দেয়ালগুলোর দিকে তাকিয়ে থাকতো, আর তার হাতে ছোট একটা ক্যামেরা সবকিছু রেকর্ড করতে থাকতো। সে প্রতিটি ফুটেজ সুরক্ষিত রাখতো, জেলের কর্মীদের চলাফেরার উপর নজর রাখতো এবং একই সাথে মিডিয়া এবং উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতো। সতীশের উদ্দেশ্য ছিল পরিষ্কার, ভাবনাকে নিরাপদে বাইরে বের করা এবং এই জেলের ষড়যন্ত্রকে ফাঁস করা, যা এই জেলের দেয়ালের মধ্যে গড়ে উঠেছিল। এরপর এলো চতুর্থ রাত, নিস্তব্ধতায় ঢাকা, কিন্তু যেন ঝড় আসার আগের নীরবতা। এই রাতে দারোগা রঞ্জিত সোজাসুজি ভাবনাকে হুমকি দিল, আজকে রাত তোমার শেষ রাত, হয় তুমি আমাকে তোমার দেহ দিবে, নয়তো আমি তোমার অস্তিত্ব মুছে ফেলবো। এরপর দারোগা ভাবনার রুমের দরজা খুললো। তখন ভাবনা বুদ্ধিমতির মতো কাজ করলো। তার কাছে ছিল একটি হাইটেক ডিভাইস, যেটা সে লুকিয়ে নিজের কোমরের পিছনে বেঁধে রেখেছিল। এই ডিভাইসে শুধু একটি বোতাম চাপলেই জেলের বাইরে থাকা সতীশের কাছে সংকেত পাঠাতে পারবে। যেই মুহূর্তে দারোগা ঘরে ঢুকলো এবং নেশায় তার চোখে ভাবনাকে ধর্ষণ করার চিন্তা ভেসে উঠলো, তখনই ভাবনা ডিভাইসের বোতাম চাপ দিল। জেলের বাইরে গাড়িতে বসে থাকা সতীশ সংকেত পেয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে শুরু করলো। আগে থেকে প্রস্তুত কমিশনার এবং কমিশনের কর্মকর্তারা আর 2জন সাংবাদিককে নিয়ে সে জেলের ভিতরে দ্রুত রওনা দিল। এখন জেলের সেই দম বন্ধ করা রাতে আসার এক নতুন হাওয়া বইতে শুরু করছিল। ভেতরে এখনো ভাবনা গৌরী হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এখন শুধু ভয় ছিল না, ছিল আগুনের শিখা। জেলের দেয়ালগুলো তখন আর কারো কথা শুনছিল না, যেন কোনো বড় ঝড়ের আশঙ্কায় কাঁপছিল। ভাবনার মিশন এখন এমন এক মোড়ে এসে পৌঁছলো যেখান থেকে পিছনে ফেরা অসম্ভব। রাত 11টা বাজে। দারোগা রঞ্জিত মদের বোতল হাতে নিয়ে দুলতে দুলতে নিজের ঘর থেকে বের হলো। তার পকেটে সেই ভিআইপি রুমের চাবি, যেখানে গৌরী ওরফে ভাবনা বন্দী ছিল। গেটের কাছে থাকা 2 প্রহরী তার ইশারায় পথ ছেড়ে দেন, যেন এটা রোজকার ব্যাপার। রঞ্জিত দরজা খুলতে খুলতে বলে, আজ কোনো বাহানা চলবে না গৌরী, আজ তুই আমার হবি। ভাবনা 2 পা পিছিয়ে নিচু গলায় বলে, আমি আপনার সেবার জন্য প্রস্তুত স্যার, শুধু একটু দয়া করুন। রঞ্জিত দরজা বন্ধ করে দেয়। এখন ভেতরে 2 জন মানুষ ছিল, একজন শিকার আর একজন শিকারী। কিন্তু আসলে সে শিকার ছিল না, সে আগেই ফাঁদ পেতে রেখেছিল। ভাবনা ধীরে ধীরে কোমরের পেছনে বাঁধা বোতামের উপর চাপ দেয়। লাইভ ফিড চালু হয়ে যায়। সতীশ সঙ্গে সঙ্গে ভিডিও অনলাইনে সম্প্রচার করতে শুরু করে। সেই মুহূর্তে রঞ্জিত ভাবনার দিকে এগিয়ে আসে। সে থেমে যায় আর বলে, আপনার কাছে আসার আগে একটা কথা জেনে নিন, সেবা আগে করব নাকি সেই গোপন কথা বলবো যা আমি জানি? রঞ্জিত থেমে যায় এবং বলে, মানে কি? এখন ভাবনার চোখে আর কোনো ভয় নেই, না কোনো দ্বিধা আছে, শুধু আগুনে লেলিহান শিখা জ্বলছিল। তুমি এই জেলে শুধু ইউনিফর্ম পরো না, তুমি নিজের মনের মতো এই জেলখানা পরিচালনাও করো। রুবিনা, শবনম আর না জানি কত নারী তোমার লালসা আর লোভের শিকার হয়েছে। ড্রাগস জেলের ভেতর আনা, নারীদের বিক্রি করে দেওয়া, আর যারা মুখ খোলে তাদের লাশ কুয়েতে ফেলে দেওয়া, এই তো তোমার আসল চেহারা, তাই না? রঞ্জিত হেসে হেসে বলে, তুই আমার কি করবি বিধবা নারী? তোর কথা কে বিশ্বাস করবে? ভাবনা ঠান্ডা গলায় বলে, যার শোনার ছিল সে শুনেছে। তুমি এই মুহূর্তে লাইভে আছো, পুরো দেশ তোমাকে দেখছে। রঞ্জিতের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে যেই না ঘুরে দাঁড়ায়, দরজা জোরে খুলতে যায়, পুলিশ কমিশনার, সাংবাদিক আর সতীশ ভিতরে ঢুকে পড়ে। দারোগা রঞ্জিতকে নারীদের ধর্ষণের চেষ্টা, নারী নির্যাতন এবং জেলের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। দারোগা রঞ্জিত পলানোর চেষ্টা করে, কিন্তু চারদিক থেকে হাত করা হাতে প্রস্তুত পুলিশ তাকে ঘিরে ফেলে। যেই প্রহরীরা এতদিন তার ইশারায় চলতো, তারা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাবনা এখন তার আসল পরিচয়ে সামনে আসে, আইপিএস অফিসার ভাবনা রাঠোর। সে একবার শেষবারের মতো সেই রুমের দিকে তাকায়। এটা শুধু এক দারোগার গ্রেফতার নয়, এটা সেই ব্যবস্থার পরাজয় যা বছরের পর বছর ধরে নারীদের আর্তনাদ চেপে রেখেছিল। এখন আর কোনো জেলে ভয় থাকবে না, জেলে হইচই পড়ে যায়। সিআইডি এর রেকর্ড, নিখোঁজ নারীদের ফাইল, ভুয়া রেজিস্টার আর নিষিদ্ধ মাদক উদ্ধার হতে শুরু হয়। একটি বিশাল ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছিল। আর ঠিক তখনই সামনে এলো এমন এক জিনিস যা সবকিছু পাল্টে দেয়, একটি গোপন ডায়েরি। ডায়েরিতে স্পষ্ট লেখা ছিল, মাস্টারের নির্দেশে রুবিনাকে স্থানান্তর করা হয়েছে। ভাবনা নামের এক নতুন মহিলা এখন ভিআইপি রুমে। মাস্টার বলেছে তাকেও ধর্ষণ করো বাকি মহিলাদের মতো। ভাবনার চোখ তখন রাগে ফেটে পড়ে। সে হয়ে উঠেছিল সেই সব নারীর কণ্ঠস্বর যারা এতদিন চুপচাপ সবকিছু সহ্য করে গেছে।
পরদিনই মহিলা কমিশনার ও বিশেষ অপরাধ শাখার সঙ্গে একটি গোপন বৈঠক হয়। সেই বৈঠকে একটি নাম সামনে আসে, রাঘব ত্রিপাঠী, 3 বারের এমপি এবং একজন সম্মানিত নেতা, সেই আসল মাস্টারমাইন্ড। সেই রঞ্জিতের মতো অফিসারদের আশ্রয় দেয়, যার পর্দার আড়াল থেকে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এখন ভাবনা বুঝতে পেরেছে রঞ্জিত ধরা পড়েছে, কিন্তু আসল শিকারী এখনো বেঁচে আছে, আর তার লড়াই এখন আরো বড় হতে চলেছে। ভাবনা রাঠোরের হাতে এখন এত প্রমাণ জমা হয়েছে যে সে চাইলেই সেই মুহূর্তেই পুরো কেসকে প্রকাশ্যে আনতে পারত। কিন্তু এই মামলা ছিল অত্যন্ত স্পর্শকাতর, কারণ এতে জড়িত ব্যক্তি ছিল কোনো সাধারণ মানুষ নয়, বরং শাসকদের একজন জনপ্রতিনিধি এমপি রাঘব ত্রিপাঠী। সরাসরি তাকে ধরার চেষ্টা রাজনৈতিক ঝড় তো তুলবেই, তার সাথে আইনের জটিলতার মাধ্যমে তদন্ত আটকে যেতে পারে। তাই ভাবনা পরবর্তী পরিকল্পনা তৈরি করলো। এবার আর একা নয়, সম্পূর্ণ শহরের স্পেশাল টাস্ক ফোর্স তার সঙ্গে ছিল। ঠিক তখনই ভাবনার কাছে আসে এক ফোন। ওপাশ থেকে কাপা কাপা গলায় একটি মেয়ের কথা শোনা যায়, ম্যাম, আমার নাম শবনম, আমি সেই ব্যারাকের ধর্ষণের শিকার। আমি জানি মাস্টার অর্থাৎ রাঘব ত্রিপাঠীর গোপন আস্থানা কোথায়, কিন্তু ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমার সাহায্য করুন। ভাবনা এক মুহূর্ত দেরি না করে সেই কলকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। পরদিন সকালে সে ছদ্মবেশে কোনো সরকারি গাড়ি ছাড়াই একা শবনমের সঙ্গে দেখা করতে রওনা দেন। শবনম তাকে নিয়ে যায় এক নির্জন অঞ্চলের পুরনো ফার্ম হাউসে, যেখানে বাইরে থেকে জায়গাটা সাধারণ মনে হলেও ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গেই ভাবনার মনে হয় এটা কোনো ফার্ম হাউস নয়, বরং এটা একটা আয়নাঘর, যেখানে জায়গায় জায়গায় ক্যামেরা, অস্ত্রধারী গার্ড আর গোপন দরজা সবই ইঙ্গিত দিচ্ছিল যে এখানে ভয়ঙ্কর কিছু চলছে। এই সেই জায়গা যেখানে রাঘব ত্রিপাঠী প্রায়ই তার বিশেষ পার্টির আয়োজন করত, যেখানে নারী বন্দীদের ও নিরীহ মেয়েদের নিলাম করা হতো। ওদিকে রাঘব এখনো সন্দেহ করতে শুরু করেছিল যে কেউ তাকে অনুসরণ করছে। যখন সে ভাবনা নামটি শুনল, তখন সে ক্রোধে পাগল হয়ে উঠল। সে তার গুন্ডাদের আদেশ দিল, ওকে জীবিত রেখো না, ও আইপিএস অফিসার, সবকিছু ফাঁস করে দেবে, ওকে শেষ করে দাও। ভাবনা এখন এমন এক মিশনে ঝাঁপিয়ে পড়েছে যেখানে তার ইউনিফর্ম, তার জীবন সবকিছুই বাজিতে রাখা। আর এবার তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল বিপ্লবের আগুন। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার কোনো গৌরী, শবনম বা রুমিনা তৈরি হতে দেবে না। মিটিং এর সময় একটি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে একটি সন্দেহজনক পার্সেল আসে। ভাবনা সেটা খুলে দেখে, সেটার ভেতরে একটা পোড়া শাড়ি আর একটি হুমকিসূচক চিঠি লেখা। তাতে লেখা আছে, তুই যে আগুন আমাদের ঘাঁটিতে লাগিয়েছিস, সেই আগুন তোকে ও তোর মিশনকে ছাই করে দেবে। তুই এখন শুধু আইপিএস না, আমাদের শত্রু, পরের নাম্বার তোর। ভাবনা চিঠিটা পড়ে, তারপর একদম শান্তভাবে টেবিলের উপর রেখে দেয়। তার মুখে কোনো ভয় ছিল না, শুধু ছিল অটল সংকল্প। সেই রাতেই খবর আসে ফার্ম হাউস একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। 5টি মেয়েকে জেল থেকে এনে বিদেশি অতিথিদের সামনে প্রদর্শন করে রাখা হবে। ভাবনা জানতো এটাই সুযোগ। সে ঘোষণা করে অপারেশন কালো রাত। রাত 9টা বাজে। সে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পথে একটি ব্রিজের কাছে একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। ড্রাইভার সতীশ ঘটনাস্থানেই মারা যায় এবং ভাবনা মারাত্মকভাবে আহত হয়। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটি ষড়যন্ত্র। ট্রাক ড্রাইভার জিজ্ঞাসাবাদে জানায় তাকে আদেশ দেওয়া হয়েছিল আইপিএস ম্যাডামকে যে কোনো মূল্যে থামাতে হবে। ভাবনার জ্ঞান ফিরল। সে বলল, আমার সঙ্গীদের ডাকো, অপারেশন চলবে, দরকার হলে আমি স্ট্রেচারে গিয়ে অপারেশন চালাবো। ব্যান্ডেজে মোড়া মুখে যন্ত্রণা আর ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল পাথরের মতো দৃঢ় সংকল্প। ভাবনা আবার অপারেশনে অংশ নেয়। পুলিশ ফার্ম হাউসকে চারদিক থেকে ঘিরে ফেলে। রাত 12টা বাজতে একটি গোপন সংকেত পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। গুলির শব্দ, চিৎকার, হইচই শুরু হয়ে যায়। রাঘব ত্রিপাঠী পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। 5টি মেয়েকে উদ্ধার করা হয়, যাদের একজন ছিল রুবিনা, যাকে আগেই মৃত ঘোষণা করা হয়েছিল। রাঘবের গ্রেপ্তারের পর কোর্টে শুনানি হয়। বাইরের জনতার ঢল, আইপিএস ভাবনা রাঠোর জিন্দাবাদ এবং ধর্ষকদের ফাঁসি দাও। লোকজন স্লোগান দিচ্ছিল। ভাবনা আদালতে বলেছিলেন, মাননীয় আদালত, আমরা রাঘবের মতো অপরাধীদের নেতার আসনে বসিয়েছি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। এদের কারণে জেলখানাগুলো শোষণের কেন্দ্র হয়ে উঠেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একে শুধু আইনের দৃষ্টিতে নয়, মানবিক দৃষ্টি থেকে শাস্তি দিন। প্রমাণ, সাক্ষ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে আদালত রাঘবকে ধর্ষণ, মানব পাচার, হত্যা, ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভাবনাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে। কিন্তু ভাবনা কেন মঞ্চে যাননি? তিনি সরাসরি পুনর্বাসন কেন্দ্রে চলে যান, যেখানে রুবিনা, শবনম ও বাকি মেয়েরা ছিল। তারা ভাবনাকে দেখেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, ম্যাম, আপনি আমাদের মানুষ হিসেবে বাঁচার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন। ভাবনার চোখে পানি চলে আসে। এখন থেকে তোমরা শুধু বেঁচে থাকার জীবনে নয়, একেবারে নতুন জীবনে বাঁচবে। কয়েক মাস পর তাকে জাতীয় নারী সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের পদে বসার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে। তার উত্তর ছিল, আমার যুদ্ধক্ষেত্র সেই জায়গা যেখানে অত্যাচার হয়, যেখানে ন্যায়ের দরকার আছে। একজন রিপোর্টার তাকে প্রশ্ন করলো, ম্যাম, আপনার কি ভয় করে না? এত শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভাবনা হাসলেন। যখন একটা নারী বিধবা হয়ে জেলে যেতে পারে, তখন যে কোনো নারী সিস্টেম পাল্টে দিতে পারে। আর সে হাসির সঙ্গেই শুরু হয় ন্যায়ের এক নতুন ভোর। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।